আসসালামু আলাইকুম স্যাট এগ্রিম পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই লাইভ ক্লাস জুড়ে আমি আছি তোমাদের সাথে সাগর হাসান, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই লাইভ ক্লাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা 21 সেশনে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নের সমাধান আজকে এই লাইভ ক্লাসে আমরা দেখব। তোমাদের প্রস্তুতিকে সহজ ও দৃঢ় করতে স্যাট একাডেমির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিগত সালের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস। এই প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে আমরা প্রত্যেকটা প্রশ্ন এমনভাবে ব্যাখ্যা করব এবং এমনভাবে বিশ্লেষণ করব যাতে যে কোনো প্রশ্ন আসলে তুমি সহজে অনায়াসে আনসার করতে পারো। আজকের লাইভ ক্লাসে 20টি প্রশ্ন এমনভাবে সমাধান করব। কেন আমরা সাধারণত কি করি যে একটা প্রশ্নের সমাধান সাধারণত একটা অপশন হয়, বাকি 3টা অপশন কেন হলো না সেটা নিয়ে আমরা মাথা কামাই না বা সেটা নিয়ে আমরা কি করি না, বিশ্লেষণ করি না বা ব্যাখ্যা করি না, যে কারণে আমাদের প্রস্তুতিতে কি ঘাটতি পড়ে যায়। আজকের ক্লাসে আমরা একটা প্রশ্নের সমাধান কেন একটা অপশন হলো এবং বাকি অপশনগুলো কেন হলো না সেটা নিয়ে ব্যাখ্যা করব। সুতরাং চলো আজকের লাইভ ক্লাসটি শুরু করি। আজকের লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, আজকের লাইভ ক্লাসে প্রথম প্রশ্ন ছিল একটি ফার্মের নিট মুনাফা 60,000 টাকা এবং করের হার 40% হলে কর পূর্ব মুনাফা কত হবে। অর্থাৎ আমাকে এখানে জানতে চাইছে যে নিট মুনাফা দেওয়া আছে। প্রশ্নটা আগে ভালোভাবে বুঝতে হবে তোমাকে, যে প্রথমে কি দেওয়া আছে, নিট মুনাফা দেওয়া আছে এবং করের হার দেওয়া আছে 40%। কর পূর্ব মুনাফা জানতে চাইছে, আমাকে কি জানতে চাইছে, কর পূর্ব মুনাফা। সেই ক্ষেত্রে কর পূর্ব মুনাফার একটা সূত্র আছে প্রিয় শিক্ষার্থীরা, সূত্রটা তোমরা লিখে নাও। কর পূর্ব মুনাফার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে নিট মুনাফাকে আমরা, নিট যে মুনাফা আছে এই নিট মুনাফাকে আমরা কি দ্বারা ভাগ করব, এই নিট মুনাফাকে 1 মাইনাস কর হার দ্বারা, 1 মাইনাস কর হার দ্বারা ভাগ করব। তাহলে সূত্রটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটার সাহায্যে আমরা এই প্রশ্নের সমাধান করব। তাহলে আমাকে জানতে চাইছে কর পূর্ব মুনাফা কত। তাহলে কর পূর্ব মুনাফার সূত্র হচ্ছে নিট মুনাফাকে 1 মাইনাস কর হার দ্বারা ভাগ করা। দেখো অপশনে নিট মুনাফা দেয়া আছে, 1 মাইনাস কর হারও দেয়া আছে, তাহলে আমি ইজিলি বের করতে পারছি। দেখো এখানে কি বলছে যে নিট মুনাফা দেয়া আছে 6,000 টাকা, উপরে 6,000 লিখলাম, ভাগ 1 মাইনাস কর হার, 1 মাইনাস করলাম কর হার কত, 40%। 40% মানে কি 0.40, 40% মানে কি 0.40। তাহলে এখন যদি তুমি ক্যালকুলেশন করো, এই 6,000 কে 1 মাইনাস 0.40 দ্বারা যদি ভাগ করো, তাহলে উত্তর আসবে কত, 10,000। উত্তর আসবে কত, 10,000। উত্তর আসবে 10,000 টাকা। উত্তর কত আসবে, 10,000 টাকা আসবে। বুঝতে পারছো? তাহলে কর পূর্ব মুনাফা নির্ণয়ের সূত্রটা আমরা কি পেলাম, কর পূর্ব মুনাফা নির্ণয়ের সূত্র পেলাম নিট মুনাফাকে 1 মাইনাস কর হার দ্বারা ভাগ করতে হবে। যেহেতু নিট মুনাফা দেওয়া আছে, কর হার দেওয়া আছে, তাহলে আমরা সহজেই এই ক্যালকুলেশনের মাধ্যমে কর পূর্ব মুনাফা বের করতে পারি। তাহলে কর পূর্ব মুনাফা কত বের করছি, 10,000 টাকা। অপশনে কোথায় 10 আছে, ক নম্বরে 10,000 আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, 10,000। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। তাহলে এই প্রশ্নের সমাধানটা, এই প্রশ্নের উত্তরটা দেখে নিই। উত্তর হচ্ছে 10,000। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। দাও পরবর্তী প্রশ্নটা কি বলছে। পরবর্তী প্রশ্নটা বলছে যে নিম্নের কোন অনুপাতটি স্বল্পকালীন, কি বলছে, স্বল্পকালীন তারল্যের মাপকাঠি হিসেবে সাধারণত বিবেচিত হয় না। প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। এখানে না বলছে, এই খুঁটিনাটি বিষয়গুলো আমরা খেয়াল করি না, যার কারণে আমরা ভুলভাল উত্তর দিয়ে আসি পড়ি। এখানে কিন্তু না বলছে যে নিচের কোন অনুপাতটি স্বল্পকালীন তারল্যের মাপকাঠি হিসেবে সাধারণত বিবেচিত হয় না, না বলছে। অর্থাৎ কোন অনুপাতটি স্বল্পকালীন তারল্যের মাপকাঠি হিসেবে বিবেচিত হয় না। অপশনে 4টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে তড়িৎ অনুপাত, একটা হচ্ছে চলতি অনুপাত, একটা কার্যকর মূলধন অনুপাত, আর একটা হচ্ছে দায় অনুপাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে এই 3টা অনুপাত, এই তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি অনুপাত, কার্যকর মূলধন অনুপাত, এই 3টা অনুপাতই এই স্বল্পকালীন তারল্যের মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। কি বলছি, এই তড়িৎ অনুপাত, চলতি অনুপাত, কার্যকর মূলধন অনুপাত, এই 3টা অনুপাতই স্বল্পকালীন তারল্যের মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। কিন্তু বিবেচিত হয় না কোনটি, এটা হচ্ছে এই দায় অনুপাত।
বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত। এই অনুপাতটি এই স্বল্পকালীন তারল্যের মাপকাঠি হিসেবে বিবেচিত হয় না। কেন হয় না? কারণ এটা হচ্ছে দীর্ঘকালীন বা দীর্ঘমেয়াদী, কি দীর্ঘমেয়াদী। কারণ এই দায় অনুপাত বা দায় মালিকানা অনুপাত এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থাৎ তারল্যের মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। এটা স্বল্পকালীন বা স্বল্পমেয়াদী তারল্যের মাপকাঠি হিসেবে বিবেচিত হয় না। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে দায় অনুপাত। কি হবে প্রিয় শিক্ষার্থীরা? সঠিক উত্তর হবে দায় অনুপাত। বুঝতে পারছো তো? ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কি বলছে, যদি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে যদি পরিশোধিত ভাড়া 2/3 অংশ সমান 30,000 টাকা হয়। এই লাইনটুকু ভালোভাবে বুঝতে হবে। এখানে কি বলছে, যদি পরিশোধিত টাকা 3/2 অংশ সমান 30,000 হয়, অর্থাৎ এটা বুঝতে হবে যে 3 ভাগ মোট ভাড়া কত, তোমাকে মোট ভাড়া পরিশোধ করতে হবে 3 ভাগ, তুমি পরিশোধ করছো 2 ভাগ, অর্থাৎ 3/2 ভাগ মানে কি 3 ভাগ পরিশোধ করতে হবে, কিন্তু তুমি পরিশোধ করছো 2 ভাগ। 2 ভাগ সমান সমানিত 30,000। ঠিক কিনা? বিষয়টি বুঝছো কিনা? যে 3 ভাগ ভাড়া, মোট ভাড়া হচ্ছে কি 3 ভাগ, 3 ভাগ পরিশোধ করতে হবে, তুমি পরিশোধ করছো 2 ভাগ, অর্থাৎ 3 অংশে 2 অংশ তুমি পরিশোধ করছো, 2 অংশ পরিশোধ করছো 30,000, তাহলে এক অংশ কত? 15,000। আচ্ছা, এটুক তো বুঝতে পারছো। এখন দেখি প্রশ্নে কি চাইছে আমাকে, যে বকেয়া ভাড়া এবং মোট ভাড়া কত হবে। আমাকে জানতে চাইছে যে বকেয়া ভাড়া এবং মোট ভাড়া কত হবে সেটা বের করতে বলছে। এখন এটা বিষয়টা খেয়াল করতে হবে। দেখো এখানে বলছে 3/2 অংশ। 3/2 অংশ মানে কি, মোট ভাড়া হচ্ছে 3 ভাগ, এর মধ্যে 2 অংশ আমি পরিশোধ করছি কত? 30,000। তাহলে 2 অংশ 30,000 পরিশোধ করছি, তাহলে এক অংশ মানে কি, এই 30 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এক অংশ চলে আসতেছে না? 30 কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু এক অংশ চলে আসতেছে, তাহলে এক অংশ কত? 15,000। বুঝছো কিনা? তাহলে এক অংশ কত? এক অংশ হচ্ছে 15,000। তাহলে এখানে বকেয়া ভাড়া কত অংশ? এক অংশ। দেখো 3 অংশের মধ্যে 2 অংশ পরিশোধ করছি, এক অংশ বকেয়া, তাহলে এক অংশ, তাহলে বকেয়া ভাড়া কত? এক অংশ। এক অংশ মানে কি 15,000। বুঝতে পারছো এটা? তাহলে বকেয়া ভাড়া কত? 15,000। তাহলে মোট ভাড়া কত? মোট ভাড়া হচ্ছে 3 অংশ, এর মধ্যে 2 অংশ পরিশোধ করছি, 2 অংশ পরিশোধ করছি 30,000, তাহলে এক অংশ কত? এক অংশ 15,000। তাহলে 3 অংশের মধ্যে 2 অংশ পরিশোধ করছি, এক অংশ পরিশোধ করি নাই, তাহলে এক অংশ সমান সমান 15,000। তাহলে বকেয়া ভাড়া 15,000, তাহলে মোট ভাড়া কত? 30,000 পরিশোধ করছে, বাকি রয়েছে বকেয়া ভাড়া কত? 15,000। তাহলে মোট ভাড়া কত? তাহলে 30-এর সাথে যদি আমি 15,000 যোগ করি তাহলে কত আসতেছে? 45,000। বুঝতে পারছো? তাহলে 45,000 হচ্ছে বকেয়া ভাড়া, সরি 45,000 হচ্ছে মোট ভাড়া। এই 45,000 টাকার মধ্যে 30,000 টাকা পরিশোধ করছি, অর্থাৎ বকেয়া ভাড়া কত রয়েছে? 15,000। এই 15,000 আমি এখনো পরিশোধ করি নাই, এই কারণে এটা বকেয়া ভাড়া। এবং মোট ভাড়া কত? 45,000। বুঝতে পারছো? তাহলে অপশনে দেখি কোথায় 45,000 এবং 15,000 আছে। অপশন কতে দেখা যাচ্ছে যে 15,000 এবং 45,000 আছে, বাকিগুলো একটাও সঠিক না। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তর হবে ক। সঠিক কি উত্তর? সঠিক উত্তর হবে ক। সঠিক উত্তর কি হবে? ক হবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা বলছে যে কোনটি মালিকানা সত্ত্বের অংশ। ভেরি ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোনটি মালিকানা সত্ত্বের অংশ। কি বলছে? মালিকানা সত্ত্বের অংশ। অপশনে যে আমরা যাই দেখতে পাবো সাধারণ রিজার্ভ আছে, পরিশোধিত মূলধন আছে, শেয়ার প্রিমিয়াম আছে, উপরের সবগুলি। হ্যাঁ, উপরের সবগুলি, এই সাধারণ শেয়ার এটা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, পরিশোধিত মূলধন এটাও মালিকানা সত্ত্বের অংশ, শেয়ার প্রিমিয়াম এটাও মালিকানা সত্ত্বের অংশ। তাহলে তোমরা বুঝতেই পারছো সঠিক উত্তর হবে উপরের সবগুলো। সঠিক উত্তর হবে কি? উপরের সবগুলোই। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উপরের সবগুলোই। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি কি বলছে আমাকে, যে ডেভিড মেমোরেন্ডাম কে ব্যবহার করে। কি বলছে? ডেভিড মেমোরেন্ডাম কে ব্যবহার করে। ডেভিড মেমোরেন্ডাম কে ব্যবহার করে এটা আমাকে জানতে চাইছে। ডেভিড মেমোরেন্ডাম এটা ব্যাংক ইস্যু করে এবং এটা ব্যাংকই ব্যবহার করে, অন্য কেউ এটা ব্যবহার করতে পারে না। এই ডেভিড মেমোরেন্ডাম এটা ব্যাংক ইস্যু করে এবং ব্যাংক ব্যবহার করে। তাহলে অপশন কোথায় ব্যাংক আছে? যে অপশন যদি গতে খেয়াল করি দেখতে পাবো ব্যাংক আছে। দেনাদার, কোম্পানি, পাওনাদার কোনোটাই হবে না, কারণ যে ডেভিড মেমোরেন্ডাম ব্যাংক ইস্যু করে এবং ব্যাংকই এটা ব্যবহার করে। তাহলে সঠিক উত্তর হবে ব্যাংক। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে ব্যাংক। সঠিক উত্তর কি হবে? ব্যাংক। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা এবারে আসার সম্ভাবনা অনেক, আমি লিখে দিলাম এবারে আসার সম্ভাবনা অনেক। কারণ
এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত সালে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে কোশ্চেনটা। এখানে বলছে যে বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে। কি বলছে? বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে। অপশন 4টা অপশন, যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, শেয়ারের সংখ্যা অপরিবর্তিত থাকবে, মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। এই 4টার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? আগে তোমাকে এখানে আমি একটা নোট লিখে দিয়েছি। নোটটা হচ্ছে এরকম, নোটটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো নোটে বলছে যে বোনাস শেয়ার ইস্যু করা হলে শেয়ার মূলধন বৃদ্ধি পায়। কি বলছি? বোনাস শেয়ার যখন ইস্যু করে কোম্পানি, বোনাস শেয়ার যখন কোম্পানি ইস্যু করে তখন কোম্পানির শেয়ার মূলধন বৃদ্ধি পায়। অর্থাৎ শেয়ার মূলধন বৃদ্ধি পায় মানে কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। কারণ শেয়ার মূলধন মালিকানা সত্ত্বের অংশ। একটু আগে আমরা দেখে আসছি যে কোনটি মালিকানা সত্ত্বের অংশ, সেখানে ছিল শেয়ার মূলধন। তাহলে শেয়ার মূলধন মালিকানা সত্ত্বের অংশ, যেহেতু শেয়ার মূলধন বৃদ্ধি পায় তার মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে বোনাস শেয়ার ইস্যু করার ফলে শেয়ার মূলধন বৃদ্ধি পায়, আর শেয়ার মূলধন বৃদ্ধি পায় মানে কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অপরদিকে জমাকৃত মুনাফা হ্রাস পায়। কি বলছে? অপরদিকে জমাকৃত মুনাফা হ্রাস পায়। আর মুনাফা কিসের সাথে সম্পর্কিত? মালিকানা সত্ত্বের সাথে। মুনাফা হ্রাস পেলে কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। অর্থাৎ আমি যদি তোমাকে ক্লিয়ার করি, একবার মালিকানা সত্ত্ব এই বোনাস শেয়ার ইস্যু করার ফলে একবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, আরেকবার মালিকানা সত্ত্ব কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এর মানে কি? একবার বৃদ্ধি পাচ্ছে, একবার হ্রাস পাচ্ছে। এর মানে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত। মালিকানা সত্ত্ব কি? অপরিবর্তিত। একবার বৃদ্ধি পাচ্ছে, একবার হ্রাস পাচ্ছে, তার মানে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত। তাহলে সঠিক উত্তর হবে যে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। মালিকানা সত্ত্ব শুধু বৃদ্ধি পাবে না, বৃদ্ধি এবং হ্রাস, বৃদ্ধি এবং হ্রাস। একবার বৃদ্ধি পাচ্ছে, একবার হ্রাস পাচ্ছে। এখানে শুধু বৃদ্ধির কথা আছে, এজন্য এটা ভুল। মালিকানা সত্ত্ব হ্রাস, এখানে শুধু হ্রাসের কথা আছে, এজন্য এটা ভুল। এখানে শেয়ারের সংখ্যা, এখানে শেয়ারের সংখ্যা তো আসবেই না, এটা ভুল। তাহলে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। যদি মালিকানা সত্ত্ব এরকম থাকে যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, তাহলে এরকম যদি অপশনে থাকে তাহলে সেটাই সঠিক উত্তর হবে। যেহেতু এরকম অপশনে নাই, তার মানে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত রয়েছে বা অপরিবর্তিত থাকবে। তাহলে সঠিক উত্তর হবে ঘ, মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে ঘ আনসার, মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কি বলছে? যে পরবর্তী প্রশ্নটা বলছে যে মিস্টার রাশিদ স্কয়ার ফার্মার একটি 100 টাকা মূল্যমানের 100টি শেয়ার প্রিমিয়াম সহ, কি বলছে? প্রিমিয়াম সহ প্রতিটি 200 টাকায় ক্রয় করে। তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? অর্থাৎ এটা এখানে জানতে চাইছে দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ। আমরা সকলে জানি যে যৌথ মূলধনী কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে যে পরিমাণ শেয়ার ক্রয় করবে শেয়ার হোল্ডার সেই পরিমাণ দায় গ্রহণ করবে, বা এর থেকে অতিরিক্ত দায় গ্রহণে তারা বাধ্য থাকিবে না, সে পরিমাণ দায় গ্রহণ করবে। দেখো প্রশ্ন বলছে যে রশিদ স্কয়ার ফার্মার 100টি টাকার মূল্যমানের 100টি শেয়ার প্রিমিয়াম সহ, তার মানে মোট শেয়ার কয়টি? মোট শেয়ার 100টি, প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। এটা বুঝতে পারছো? মোট শেয়ার 100টি, প্রত্যেকটা শেয়ারের মূল্য কত? 100 টাকা। আর এখানে যে প্রিমিয়াম সহ প্রতিটি শেয়ারের মূল্য 200 টাকা। কি বলছে? প্রিমিয়াম সহ প্রতিটি শেয়ারের মূল্য 200 টাকা। তাহলে দায় কত টাকা? এখানে প্রিমিয়ামের অর্থ নিব না, বা প্রিমিয়াম সহ প্রতিটি শেয়ারের মূল্য আমরা ধরবো না। প্রিমিয়াম বাদ দিয়ে প্রতিটি শেয়ারের মূল্য কত সেটা আমরা ধরবো। অর্থাৎ যেটাকে বলা হয় বাজার মূল্য বা অভিহিত মূল্য, যেটাকে বলা হয়, যেটাকে কি বলা হয়? অভিহিত মূল্য। অভিহিত মূল্য হচ্ছে 100 টাকা। অভিহিত মূল্য কত? 100 টাকা, বা বাজার মূল্য কত? 100 টাকা। তাহলে 100টি শেয়ার 100 টাকা করে বিক্রি করলে, তাহলে 100টি যদি শেয়ার 100 টাকা করে, প্রত্যেকটা শেয়ারের মূল্য যে 100 টাকা হয়, তাহলে কত হবে? 100 রে 100 দ্বারা গুণ দিলে 10,000। কত হচ্ছে? এই 10,000 টাকা হচ্ছে। তাহলে এই 10,000 টাকা পর্যন্ত দায় সে গ্রহণ করবে, বা 10,000 টাকা পর্যন্ত দায় তার সীমাবদ্ধ থাকবে, এর বেশি দায় সে গ্রহণ করবে না। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তর হবে 10,000। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে 10,000 টাকা। চলো সঠিক উত্তর দেখে নেই। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আমাকে কি বলছে বা কি জানতে চাইছে যে সমাপনী দাখিলার জাবেদা ও খতিয়ান অন্তর্ভুক্তির পর কোন হিসাবের জের শূন্য করা হয়? প্রশ্নটা একটু ঘুরিয়ে দিছে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে সমাপনী দাখিলা জাবেদা ও খতিয়ান অন্তর্ভুক্তির পর কোন হিসাবের জের শূন্য করা হয়? প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত দুইটি হিসাবের জের শূন্য করা হয়। কি বলছি? দুইটা হিসাবের জের শূন্য করা হয়। একটা হচ্ছে আয় হিসাব আর একটা হচ্ছে ব্যয় হিসাব। এই দুইটি হিসাবকে নামিক হিসাব বলে। কি বলে? নামিক হিসাব। অর্থাৎ দুইটা হিসাবের জের শূন্য করা হয়, এখানে আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে আয় হিসাব, একটা হচ্ছে
ব্যয় হিসাব, এই দুইটা হিসাবে জের শূন্য করা হয়। কি করা হয়? শূন্য করা হয়। এই দুইটা হিসাবে জের কি করা হয়? শূন্য করা হয়। বুঝতে পারছো? কিসের মাধ্যমে শূন্য করা হয়? সমাপনী দাখিলা জাবেদা দেওয়ার মাধ্যমে শূন্য করা হয়। সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে আয় হিসাব এবং ব্যয় হিসাবে জের শূন্য করা হয়। তাহলে দেখি অপশনে কোথায় আয় হিসাব ব্যয় হিসাব আছে। অগ্রিম বীমা এটা হচ্ছে এক ধরনের সম্পদ, তাহলে এটা হবে না। পুঞ্জীবিত অবচয় যন্ত্রপাতি এটা হচ্ছে বিপরীত সম্পদ হিসাব, এটাও হবে না। সাপ্লাইস এটা হচ্ছে চলতি সম্পদ, এটাও হবে না। আছে কি? সেবা, রাজস্ব। রাজস্ব আরেকটা কথা হচ্ছে রাজস্ব মানে কি? রাজস্ব বলতে আয়কে বোঝায়। রাজস্ব বলতে কি বোঝায়? আয়কে বোঝায়। ইংরেজিতে বলা হয় রেভিনিউ, বাংলাতে রাজস্ব বা আয়। তাহলে সেবা আয় বা সেবা রাজস্ব এটা হচ্ছে এক ধরনের আয় হিসাব। তাহলে আমরা পড়ছিলাম যে আয় হিসাবকে অথবা ব্যয় হিসাবকে সমাপনী জাবেদা দাখিলার মাধ্যমে হিসাবের জের শূন্য করা হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? সেবা রাজস্ব বা সেবা আয়। এই হিসাবের জের সমাপনী দাখিলার মাধ্যমে শূন্য করা হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তাহলে সঠিক উত্তর হবে সেবা রাজস্ব। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলছে, পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য কি? বলছে মুখ্য উদ্দেশ্য কি? উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য কি? ব্যয় বন্টন, ব্যয় নির্ধারণ, মুনাফা নির্ধারণ, বিক্রয় মূল্য নির্ধারণ, কোনটা হবে উত্তর? যে উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ বা ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নির্ধারণ ব্যয় নির্ধারণ বা ব্যয় নিয়ন্ত্রণ, এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য। বুঝতে পারছো? তাহলে ব্যয় নিয়ন্ত্রণ এটা আরেকটা কথা থাকতে পারে, এখানে নিয়ন্ত্রণও থাকতে পারে। কি থাকতে পারে? এই জন্য লিখে দিলাম। এখানে নিয়ন্ত্রণও থাকতে পারে। ব্যয় নির্ধারণ অথবা ব্যয় নিয়ন্ত্রণ এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ব্যয় নির্ধারণ। চলো পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নে বলছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছে উদ্বৃত্তপত্র ও লাভ ক্ষতি হিসাব প্রস্তুতের জন্য। উদ্বৃত্তপত্রের আরেকটা হিসাব আছে। উদ্বৃত্তপত্র বলতে বোঝায় আর্থিক অবস্থার বিবরণী, আর লাভ ক্ষতি হিসাব বলতে কি বোঝায়? লাভ ক্ষতি হিসাব বলতে বোঝায় আয় বিবরণীকে। বুঝতে পারছো? কারণ আয় বিবরণীর মাধ্যমে আমরা লাভ ক্ষতি হিসাব নির্ণয় করি। এখানে বলতেছে উদ্বৃত্তপত্র এবং লাভ ক্ষতি হিসাব প্রস্তুতির জন্য 1994 সালের কোম্পানি আইনের কোন তফসিলে, কি বলছে? 1994 সালে কোম্পানি আইনের কোন তফসিলে নির্দেশনা ব্যাখ্যা করা হয়েছে? অর্থাৎ আমরা জানি যে কোম্পানি আইনের 1994 সালের কত? 1994 সালে কোম্পানি আইনের 11 নং তফসিলে, কয় নং তফসিলে? 11 নং তফসিলে। কয় নং তফসিলে? 11 নং তফসিলে। 11 নং তফসিলে 1994 সালের কোম্পানি আইনের 11 নং তফসিলে বলা হয়েছে যে উদ্বৃত্তপত্র এবং লাভ ক্ষতি হিসাব প্রস্তুতের কথা বা এর সম্পর্কে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে 11 নং তফসিল। প্রশ্নে কোথায় 11 নং তফসিল আছে? প্রশ্নে বড় গতে আছে 11 নং তফসিল। প্রশ্নে কোথায় 11 নং তফসিলের কথা আছে? প্রশ্নে বড় গতে আছে 11 নং তফসিলের কথা। তাহলে এটাই হবে সঠিক উত্তর। কি হবে? এটাই হবে সঠিক উত্তর। আচ্ছা চলো দেখে নেই সঠিক উত্তরটা, দেখে নেই। সঠিক উত্তরটা দেখে নেই। সঠিক উত্তর হচ্ছে 11 নং তফসিল। সঠিক উত্তর কি হবে? 11 নং তফসিলে। সঠিক উত্তর হবে 11 নং তফসিল। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলছে যে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠালে বিক্রেতা সাধারণত যে বহিতে লিখবে। প্রশ্নটা বলছে যে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠালে বিক্রেতা কোন বহিতে লিখবে? বিক্রেতা অবশ্যই বিক্রয় ফেরত বহিতে লিখবে, যেহেতু ফেরত পাঠাইছে, যেহেতু ক্রেতা ফেরত পাঠাইছে। কখন পণ্য ফেরত পাঠাই? ত্রুটিযুক্ত হলে, পণ্যের মান গুণগত মান না হলে তখন আমি ফেরত পাঠাই না। তাহলে ক্রেতা ক্রয়কৃত পণ্য ফেরত পাঠালে বিক্রেতা সেটা সাধারণত বিক্রয় বহিতে লিপিবদ্ধ করে। অপশনে দেখি বিক্রয় ফেরত বহি আছে কিনা, যে নগদ পরিশোধ যাবে দেয়, বিক্রয় যাবে দেয়, সাধারণ যাবে দেয়, নগদ গ্রহণ যাবে দেয়। আমরা তো জানি যে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠালে, ক্রেতা ফেরত পাঠালে বিক্রেতা ক্রয় ফেরত যাবে দেয় লিখে। যেহেতু অপশনে ক্রয় ফেরত যাবে দেয় নাই, তাহলে আমাকে আনসার করতে হবে সাধারণ যাবে দেয়। বিষয়টা বুঝছো? যে অপশনে যেহেতু ক্রয় ফেরত জাবেদা নাই, তাহলে আমাকে আনসার করতে হবে সাধারণ জাবেদা। যদি সাধারণ জাবেদাও না থাকে তাহলে আমি আনসার করবো প্রকৃত জাবেদায়। বিষয়টা বুঝতে পারছো? যদি অপশনে সাধারণ জাবেদা যদি না থাকে তাহলে আমি প্রকৃত জাবেদায় আনসার করব। বিষয়টা বুঝতে পারছো? তাহলে যেহেতু বিক্রয় ফেরত জাবেদা নাই, তাহলে সাধারণ জাবেদা অথবা প্রকৃত জাবেদা আনসার করতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, বাকি একটাও হবে না। সঠিক উত্তর হবে গ। ওকে,
চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলছে চলতি দায় পরিশোধের ক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়? বিষয়টা বুঝছো? যে বলছে চলতি দায় পরিশোধের সক্ষমতা বা ক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়। প্রশ্নে 4টা অপশন আছে, যে মজুত আবর্তন, সংগ্রহের গড় দিন, এটা তো আগে হবে না কারণ এটা কোনো অনুপাতই না, এই জন্য আগে কেটে দিলাম। এসিড টেস্ট অনুপাত না মুনাফার অনুপাত, কোনটা হবে? দেখো, চলতি দায় পরিশোধের সক্ষমতা সাধারণত 2টা অনুপাত দিয়ে পরিমাপ করা হয়। কয়টা অনুপাত? 2টা অনুপাত। একটা হচ্ছে চলতি অনুপাত আর একটা হচ্ছে তড়িৎ অনুপাত। কি বলছি? একটা হচ্ছে চলতি অনুপাত আর একটা হচ্ছে তড়িৎ অনুপাত। এখানে অপশনে চলতি অনুপাত বা তড়িৎ অনুপাত একটাও নাই। হ্যাঁ আছে, এসিড টেস্ট অনুপাত। এই অনুপাতের আরেকটা নাম হচ্ছে, এই অনুপাতের আরেকটা নাম হচ্ছে তড়িৎ অনুপাত। বুঝতে পারছো? এই এসিড টেস্ট অনুপাতের আরেকটা নাম কি? তড়িৎ অনুপাত। এসিড টেস্ট অনুপাতের আরেকটা নাম হচ্ছে তড়িৎ অনুপাত। এটার অনেকগুলো অর্থাৎ বিকল্প নাম আছে। এই তড়িৎ অনুপাতের অনেকগুলো বিকল্প নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে এসিড টেস্ট অনুপাত, আর একটা আছে অগ্নি পরীক্ষা অনুপাত। হ্যাঁ, আরেকটা আছে অগ্নি পরীক্ষা অনুপাত, এটা তড়িৎ অনুপাতের বিকল্প নাম। সেম এসিড টেস্ট অনুপাত তড়িৎ অনুপাতের বিকল্প নাম। তাহলে এই তড়িৎ অনুপাত এবং চলতি অনুপাত, কি বলছি, এই 2টা অনুপাতের মাধ্যমে, তড়িৎ অনুপাত এবং চলতি অনুপাতের মাধ্যমে চলতি দায় পরিশোধের সক্ষমতা পরিমাপ করা যায়। বুঝতে পারছো? তাহলে অপশনে কোনটা আছে? অপশনে আছে এসিড টেস্ট অনুপাত, আর এসিড টেস্ট অনুপাত হচ্ছে এক ধরনের তড়িৎ অনুপাত। এই কারণে সঠিক উত্তর হবে এসিড টেস্ট অনুপাত বা ঘ বা তড়িৎ অনুপাত, বাকিগুলো একটাও হবে না। বুঝতে পারছো কেন হচ্ছে না? তাহলে সঠিক উত্তর হবে এসিড টেস্ট অনুপাত। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলছে কোনটি চলতি সম্পদ নয়? ভালোভাবে খেয়াল করতে হবে। কি বলছে? চলতি সম্পদ নয়। সম্পদ সাধারণত অনেক প্রকার হয়, বেসিক্যালি আমরা জেনে থাকি যে সম্পদ 2 ধরনের, একটা হচ্ছে স্থায়ী সম্পদ আর একটা হচ্ছে চলতি সম্পদ। এখানে বলছে কোনটি চলতি সম্পদ নয়। অপশনে যদি যাই, প্রশ্নে যদি যাই, স্বল্পমেয়াদী বিনিয়োগ, স্বল্পমেয়াদী বিনিয়োগ হচ্ছে চলতি সম্পদ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে, এটা হচ্ছে আলাদা সম্পদ। যে স্বল্প মেয়াদী বিনিয়োগ এটা হচ্ছে এক ধরনের চলতি সম্পদ। আমাকে বলছে চলতি সম্পদ নয়, অর্থাৎ চলতি সম্পদ নয় কোনটা, এটা আমাকে জানতে চাইছে। কি জানতে চাইছে? যে চলতি সম্পদ নয় কোনটা, এটা আমাকে জানতে চাইছে। তাহলে স্বল্পমেয়াদী বিনিয়োগ এটা চলতি সম্পদ। বিবিধ দেনাদার, আমরা জানি দেনাদার চলতি সম্পদ, এটাও চলতি সম্পদ। অগ্রিম বীমা প্রিমিয়াম, এটা হচ্ছে চলতি সম্পদ। অগ্রিম বীমা প্রিমিয়াম চলতি সম্পদ। প্রদেয় কর, কি বলছে? প্রদেয় কর এটা চলতি সম্পদ না, এটা চলতি দায়। কি বলছি? চলতি দায়। কারণ প্রদেয় কথাটার অর্থ হচ্ছে বকেয়া। প্রদেয় কথাটার অর্থ কি? বকেয়া। প্রদেয় কথাটার অর্থ হচ্ছে বকেয়া, অর্থাৎ যা আমি পরিশোধ করিনি এটার মানে হচ্ছে প্রদেয়, মানে বকেয়া। প্রদেয় কর মানে কি? বকেয়া কর। বকেয়া কর এক ধরনের দায়, এই কারণে প্রদেয় কর এক ধরনের দায়। বুঝতে পারছো? ক্লিয়ার? বিষয়টি ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হবে প্রদেয় কর, এটা চলতি সম্পদ নয়। তাহলে সঠিক উত্তর কি হবে? প্রদেয় কর। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা এই প্রশ্নটা আমরা সর্বশেষে আনসার করব, যেহেতু এটা একটু সময় লাগবে, এটা আমরা সবার শেষে আনসার করব। হ্যাঁ চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখি, যে মালিকের মূলধন জের, কি বলছে? যে মালিকের মূলধন জের বছরান্তে ৬৯,০০০ টাকা। মালিকের মূলধন জের বছরান্তে ৬৯,০০০ টাকা। বছরান্তে কি? বছরান্তে কথাটার মানে কি জানো? বছরান্তে মানে বছরের শেষে। বছরান্তে মানে কি? বছরের শেষে। ওই বছর মালিক ব্যবসায়ের ২১,০০০ টাকা প্রদান করে। কি বলে? ওই বছর মালিক ব্যবসায়ে ২১,০০০ টাকা প্রদান করে, অর্থাৎ ২১,০০০ টাকা প্রদান করে মানে কি? অতিরিক্ত মূলধন দেয়। আমরা জানি বছরের মাঝামাঝি সময় মালিক যদি নিজের অর্থ ব্যবসায় দেয় সেটা অতিরিক্ত মূলধন হয়ে যায়, আবার যদি ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে নেয় সেটা উত্তোলন হয়ে যায়, এটা আমরা সকলেই জানি। তাহলে ওই বছর মালিক ব্যবসায়ের এত টাকা প্রদান করে মানে অতিরিক্ত মূলধন দেয়। সরাসরি অতিরিক্ত মূলধন বলে নাই, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এটা অতিরিক্ত মূলধন। আচ্ছা পরবর্তীতে বলছে যে ৭,০০০ টাকা উত্তোলন করে, এখানে সরাসরি উত্তোলন কথা দেওয়া আছে। যে নিট ক্ষতি হয় কত? নিট ক্ষতি হয় ৯,০০০ টাকা। কত বলছে? ৯,০০০ টাকা। ৯,০০০ টাকা নিট ক্ষতির কথা বলছে। আচ্ছা যে মালিকের প্রারম্ভিক মূলধন কত এটা জানতে চাইছে। তার মানে মালিকের মূলধনের যে বছরান্তে দেওয়া আছে ৫৯,০০০ টাকা, ৬৯,০০০ টাকা। এখানে এটা হচ্ছে সমাপনী মূলধন। বুঝতে পারছো? এটা সমাপনী মূলধন। এটা সমাপনী মূলধন ডিরেক্ট তোমাকে বলে নাই, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যেহেতু বছরান্তে বলছে মানে বছরের শেষে তার মূলধনের জের কত? ৬৯,০০০। অর্থাৎ এটা হচ্ছে এই ৬৯,০০০ টাকা হচ্ছে সমাপনী মূলধন।
এই ৬৯,০০০ টাকা কি সমাপনী মূলধন, আর ব্যবসায় অতিরিক্ত ২১,০০০, এই ২১,০০০ টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন। কি মূলধন? অতিরিক্ত মূলধন। এই ২১,০০০ টাকা অতিরিক্ত মূলধন। উত্তোলনের কথা বলে দেওয়া আছে, নিট ক্ষতির কথা বলে আছে, আমাকে প্রারম্ভিক মূলধন কত চাইছে বা কত সেটা বের করতে বলছে। চলো প্রারম্ভিক মূলধনের একটা সূত্র দেখে নেই। সূত্রটা এখানে লিখে দিয়েছি আমি। সূত্রটা হচ্ছে এখানে প্রারম্ভিক মূলধনের নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ মূলধন প্লাস উত্তোলন প্লাস নিট ক্ষতি মাইনাস অতিরিক্ত মূলধন। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের নির্ণয়ের সূত্র, যে সম্পূর্ণ মূলধন প্লাস উত্তোলন প্লাস নিট ক্ষতি, অর্থাৎ সম্পূর্ণ মূলধনের সাথে উত্তোলন যোগ করব নিট ক্ষতি। কি যোগ করব? নিট ক্ষতি যোগ করব। এর থেকে মাইনাস করব অতিরিক্ত মূলধন। কি? অতিরিক্ত মূলধন মাইনাস করব, তাহলে আমি প্রারম্ভিক মূলধন চলে আসবে। অর্থাৎ প্রারম্ভিক মূলধনের সূত্রটা আমি আবার রিপিট করতেছি, সেক্ষেত্রে হবে সম্পূর্ণ মূলধন প্লাস উত্তোলন প্লাস নিট ক্ষতি, এদিকে মাইনাস করতে হবে অতিরিক্ত মূলধন। চলো আমরা মানটি বসাই। সম্পূর্ণ মূলধন দেওয়া আছে ৬৯,০০০ টাকা, ৬৯,০০০ লিখলাম, প্লাস উত্তোলন দেওয়া আছে ৭,০০০ লিখলাম, প্লাস করলাম। তারপরে কি আছে? তারপরে প্লাস নিট ক্ষতি দেওয়া আছে কত? নিট ক্ষতি দেওয়া আছে ৯,০০০, প্লাস ৯,০০০ প্লাস করলাম। তারপরে কি করতে হবে? মাইনাস করতে হবে অতিরিক্ত মূলধন। ওকে, মাইনাস করলাম। অতিরিক্ত মূলধন কত? অতিরিক্ত মূলধন ২১,০০০ টাকা। অতিরিক্ত মূলধন কত? যে ব্যবসায় এত টাকা প্রদান করছে, মানে ২১,০০০ টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন। তাহলে ২১,০০০ টাকা লিখলাম। আচ্ছা, এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পারবো যে ৬৯,০০০ আর ৯,০০০ কত? ৬৯ আর ৭ হচ্ছে ৭৬, ৭৬ আর ৯ ৭৬,০০০ আর ৯,০০০ হচ্ছে ৮৫। ৭৬, ৮০, ৮৫। ৮৫ থেকে ২১ বাদ দিব, অর্থাৎ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এটা হবে ৬৯ প্লাস ৭ প্লাস ৯, হ্যাঁ ৮৫,০০০। ৮৫ থেকে ২১ যদি বাদ দেই তাহলে কত হবে? ৮৫ থেকে যদি ২১ বাদ দেই হবে ৬৪,০০০। কত হবে? তাহলে ৬৯,০০০ প্লাস ৭,০০০ প্লাস ৯,০০০ যোগ করলে হয় ৮৫,০০০। ৮৫,০০০ থেকে যদি ২১,০০০ বাদ দেই তাহলে আনসার হবে ৬৪,০০০। কত হবে? ৬৪,০০০। আনসার কত হবে? ৬৪,০০০ হবে। আনসার কত হবে? ৬৪,০০০। বুঝতে পারছো? তাহলে অপশন কোথায় দেখি ৬৪,০০০ কত কোথায় আছে? অপশন কোথায় ৬৪,০০০ টাকা আছে। তাহলে সঠিক উত্তর হবে ৬৪,০০০। সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে ৬৪,০০০। বুঝতে পারছো তোমরা সকলেই? আশা করি বুঝতে পারছো। তাহলে চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছে যে যখন একটি কোম্পানি ট্রেজারি শেয়ার ক্রয় করে তখন কি ঘটে? কি শেয়ার? ট্রেজারি শেয়ার ক্রয় করে তখন কি ঘটে? তোমাকে আগে জানতে হবে ট্রেজারি শেয়ার কি। ট্রেজারি শেয়ার হচ্ছে এমন একটা শেয়ার, যে শেয়ার কোম্পানি শেয়ার বাজার থেকে নিজের শেয়ার নিজেই ক্রয় করে। নিজের শেয়ার বাজার থেকে নিজেরাই ক্রয় করে, সেগুলোকে বলা হয় ট্রেজারি শেয়ার। একটা কথা মনে রাখতে হবে তোমাদের, শেয়ার কখনোই নগদে ক্রয় বিক্রয় হয় না, এটা ব্যাংকের মাধ্যমে ক্রয় বিক্রয় হয়। আবার বলছি, শেয়ার সবসময় ব্যাংকের মাধ্যমে ক্রয় বিক্রয় হয়। যেহেতু ব্যাংকের মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, আর এতে কোম্পানি কি করে? কোম্পানি ব্যাংক ব্যালেন্স কমে। যখন তুমি ব্যাংকের মাধ্যমে একটা কোম্পানি শেয়ার ক্রয় করবে তখন তোমার ব্যাংক ব্যালেন্স কমবে। আর ব্যাংক ব্যালেন্স এক ধরনের সম্পদ, ব্যাংক এক ধরনের সম্পদ না, ব্যাংক এক ধরনের চলতি সম্পদ, তাহলে সম্পদ কমবে। অন্যদিকে তুমি যখন ট্রেজারি শেয়ার ক্রয় করবে তোমার মালিকানা সত্ত্ব কমবে। কোম্পানি যখন নিজের শেয়ার নিজে ক্রয় করবে তখন কোম্পানি মালিকানা সত্ত্ব কমবে। অর্থাৎ একদিকে সম্পদ কমে, অন্যদিকে মালিকানা সত্ত্ব কমে, দুটোটাই কমে। তাহলে ট্রেজারি শেয়ার ক্রয় করার ফলে কোনটা ঘটে? এখানে সম্পদ এবং মালিকানা উভয় বৃদ্ধি পায়? নো। সম্পদ এবং মালিকানা উভয় বৃদ্ধি পায় না। সম্পদ হ্রাস পায়? নো। সম্পদ এবং মালিকানা উভয় হ্রাস পায়? হ্যাঁ, এটা সঠিক উত্তর। কারণ সম্পদ এবং মালিকানা উভয় হ্রাস পায় এই ট্রেজারি শেয়ার ক্রয়ের ফলে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঘ। সঠিক উত্তর কি হবে? ঘ। সম্পদ এবং মালিকানা সত্ত্ব উভয় হ্রাস পায়। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আমাকে কি বলছে? কোন ঘটনা কাঠামোগত পরিবর্তন সৃষ্টি করে? কোনটি বা কোন ঘটনা কাঠামোগত পরিবর্তন সৃষ্টি করে? এটা হচ্ছে নগদ বৃদ্ধি এবং বিবিধ দেনাদার হ্রাস। এটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন সৃষ্টি করে। এটা বোঝানোর কিছু নেই, এটা তোমাকে বুঝে নিতে হবে যে নগদ বৃদ্ধি ও বিবিধ দেনাদার হ্রাস এটা কাঠামোগত পরিবর্তন সৃষ্টি করে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী প্রশ্নে বলছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে বলছে পুঞ্জীবিত অপচয় একটি। পুঞ্জীবিত অপচয় কি? পুঞ্জীবিত অপচয় এগুলোকে বলা হয় বিপরীত সম্পত্তি। কি সম্পত্তি বলা হয়? এই
পুঞ্জীভূত অপচয়কে বিপরীত সম্পত্তি বলা হয়, অথবা এটাকে আরেকটা নাম আছে কন্ট্রা সম্পদ। এটাকে অনেকগুলো নামে বলা হয়। এটার একটা নাম হচ্ছে বিপরীত সম্পদ, আমি লিখে দিচ্ছি, বিপরীত সম্পদ। আরেকটা নাম হচ্ছে কন্ট্রা সম্পদ, আরেকটা নাম হচ্ছে প্রতি সম্পদ। বুঝতে পারছো? এই তিনটা নাম, যে পুঞ্জীভূত অপচয় অথবা অবচয় সঞ্চিতি অথবা কুঋণ সঞ্চিতি অথবা দেনাদারে অর্থাৎ সঞ্চিতি, এই প্রত্যেকটাকে বলা হয় বিপরীত সম্পত্তি, কন্ট্রা সম্পত্তি বা প্রতি সম্পত্তি। তাহলে যেহেতু পুঞ্জীভূত অপচয় এক ধরনের বিপরীত সম্পত্তি, পুঞ্জীভূত অপচয় এক ধরনের কন্ট্রা সম্পত্তি, পুঞ্জীভূত অপচয় এক ধরনের প্রতি সম্পত্তি। এখন তো এই প্রশ্নে কোথায় আছে? প্রশ্নে গ নম্বরে দেখতে পাবে, গ নম্বর আছে যে কন্ট্রা সম্পত্তি হিসাব। অবশ্যই এখানে কন্ট্রা সম্পত্তি না থেকে আসতে পারে বিপরীত সম্পত্তি না থেকে আসতে পারে প্রতি সম্পত্তি। তোমাদের তিনটাই জানা থাকা উচিত, যেহেতু এটাকে বিপরীত সম্পত্তি বলা হয়, কন্ট্রা সম্পত্তি বলা হয়, প্রতি সম্পত্তি বলা হয়। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তর হবে কন্ট্রা সম্পদ। পুঞ্জীভূত অপচয় এক ধরনের কন্ট্রা সম্পদ। তাহলে সঠিক উত্তর কি হবে? কন্ট্রা সম্পদ। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাই। বলছে কোনটি অন্তদায়? কি বলছে? কোনটি অন্তদায় নয়? প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। কি বলছে? যে কোনটি অন্তদায় নয়। প্রশ্নে আছে শেয়ার প্রিমিয়াম, এটা হচ্ছে এক ধরনের অন্তদায়। রিজার্ভ, এটাও এক ধরনের অন্তদায়। অগ্রাধিকার শেয়ার, পরিশোধিত মূলধন। আমরা জানি মূলধন এটা মালিকের অন্তদায়, জানি না? পরিশোধিত মূলধন যে কোনো মূলধন হতে পারে, অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন, যে কোনো মূলধন হতে পারে। মূলধন মালিকের এক ধরনের কি অন্তদায়। শেয়ার প্রিমিয়াম এটাও মালিকের অন্তদায়। রিজার্ভ এটাও মালিকের অন্তদায়। এই তিনটাই মালিকের অন্তদায়। অগ্রাধিকার শেয়ার এটা মালিকের অন্তদায় নয়। অগ্রাধিকার শেয়ার এটা মালিকের অন্তদায় নয়। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঘ। সঠিক উত্তরটা দেখে নেই। সঠিক উত্তর হবে গ, অগ্রাধিকার শেয়ার এটা কি না? অন্তদায় না। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে দেখি, এবং এটাই সর্বশেষ প্রশ্ন, যে নিচের কোনটি বিবৃতিটি সঠিক নয়। আজকে লাইভ ক্লাসে এটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন। তোমরা যদি আচ্ছা প্রশ্নটা সলভ করে নেই, বাকি কথাগুলো পরে বলছি। যে কোন বিবৃতিটি সঠিক নয়। কি বলছে? সঠিক নয়, কোন বিবৃতিটি সঠিক নয়। আচ্ছা প্রশ্নে দেখি, অপশনে দেখি কোনটা আছে। যে মুনাফা মূলধন পদ্ধতি, মুনাফা মূলধন বৃদ্ধি করে। হ্যাঁ অবশ্যই, মুনাফা তো মূলধন বৃদ্ধি করে, এটা আমরা সকলে জানি। মুনাফা না হলে মূলধন বৃদ্ধি পাবে? মুনাফার মাধ্যমে তো মূলধন গঠন হয় এবং বৃদ্ধি পায়। তাহলে এটা সঠিক, এটা সঠিক বিবৃতি। লোকসান মালিকানা সত্ত্ব হ্রাস করে, অবশ্যই। কারণ লোকসান বলতে কি বোঝায়? লোকসান বলতে বোঝায় ক্ষতি। ক্ষতি মানে কি? এক ধরনের মালিকের খরচ। এই লোকসান বা ক্ষতি এটা মালিকানা সত্ত্ব হ্রাস করে। বুঝতে পারছো? লোকসান বা ক্ষতি মালিকানা সত্ত্ব হ্রাস করে, এটাও সঠিক। সম্পদ এবং দায়ের পার্থক্য হচ্ছে মালিকানা সত্ত্ব। অবশ্যই আমরা যখন পড়ছি সম্পদ থেকে দায় বাদ দিলেই তো মালিকানা সত্ত্ব চলে আসে। তাহলে সম্পদ এবং দায়ের পার্থক্যই তো মালিকানা সত্ত্ব। বুঝতে পারছো? তাহলে এটাও সঠিক। আয় মালিকানা সত্ত্ব হ্রাস করে, এটা কি সঠিক? নো, এটা সঠিক না। কেন না? আয় মালিকানা সত্ত্ব হ্রাস করে না, আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। এখানে দেওয়া আছে হ্রাস। বুঝতে পারছো? এখানে কি দেওয়া আছে? হ্রাস। কিন্তু মালিকানা সত্ত্ব, আয় কি মালিকানা সত্ত্ব হ্রাস করে? জীবনেও না। আয় তো আমরা জানি যে আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। ব্যয় বা লোকসান মালিকানা সত্ত্ব হ্রাস করে, ঠিক আছে, কিন্তু আয় কখনো মালিকানা সত্ত্ব হ্রাস করে না, এটা বৃদ্ধি করে। আজকে লাইভ ক্লাসটি এ পর্যন্তই। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তোমরা যদি এভাবে ধরে ধরে ব্যাখ্যা সহকারে যদি প্রশ্ন সলভ করো, আশা করছি তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বেশি ব্যাপার না। তোমরা যদি এভাবে বুঝে বুঝে প্রশ্ন সলভ করো, ইনশাল্লাহ তোমরা চান্স পাবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং মেনশন করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আজকে লাইভ ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী লাইভ ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।